আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বদলে গেল গণভোটের ফল, কমলো প্রায় 11 লাখ ভোট। 12 লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করল সরকার। রিফাইন্ড আওয়ামী লীগকে প্রমোট করা যেতে পারে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। সেনাবাহিনীর উচ্চ 6 পদে রদবদল। পুলিশে 10,000 নতুন লোক নিয়োগ দেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পর্দা উঠল অমর একুশে বইমেলার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন ইসি। এতে 11 লাখের মতো ভোট কমেছে। আজ বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেট থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচে গত 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফল যা গত 13 ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছিল। গেজেটে দেখা যায় আগের তুলনায় 9,74,680টি হ্যাঁ ভোট কমেছে। অন্যদিকে না ভোটের সংখ্যা কমেছে 1,11,495টি। বাতিলকৃত ভোটের সংখ্যা আগের চেয়ে 12,559টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা 10,73,616টি কমেছে। মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকে কৃষি ঋণে 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 12 লাখ কৃষক মোট 1,550 কোটি টাকার ঋণ ভার থেকে মুক্তি পাবেন। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর তৎপরতা বাড়িয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। কার্যক্রম বাড়লেও জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের নেতৃত্ব কাঠামোতে আমূল পরিবর্তনে আগে সরকারে থাকা দল বিএনপির কাছ থেকে ছাড় পাবে না। তবে অপরাধের সঙ্গে জড়িত নয় আওয়ামী লীগের এমন নেতাকর্মীরা সীমিত পরিসরে কার্যক্রম চালানোর সুযোগ পেতে পারেন, এমনটাই মনে করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এদিকে বিএনপি সরকার গঠনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করেন। ফলে বিগত 17 বছরের শাসনামল এবং ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে সব বাধা কাটিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতাকর্মীদের তৎপরতা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনায় থাকা বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইস্যুতে কৌশলগত কারণে নিজ নামে কোনো মন্তব্যে রাজি নন। তাদের বক্তব্যে আওয়ামী লীগ ইস্যুতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। তবে বিএনপির নেতাদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, এখনই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। বিএনপির নেতাদের মতে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ না হলে এবং আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব কাঠামোতে আমূল পরিবর্তন না এলে দলটির পক্ষে রাজনীতিতে ফিরে আসা সহজ হবে না। কৌশলগত কারণে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ও মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এই নেতা জানান, আওয়ামী লীগ ইস্যুতে এখন পর্যন্ত দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেশের বিভিন্ন এলাকায় দলের কিছু নেতা ভোটের স্বার্থে হয়তো আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের বোঝাপড়া করে থাকতে পারে, তবে সেটিকে দলীয় সিদ্ধান্ত হিসেবে গণ্য করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্যের ভাষ্য অনুযায়ী রাজনীতিতে স্থায়ী শত্রু মিত্র না থাকলেও শেখ হাসিনা শাসনামলের ব্যক্তিগত প্রতিহিংসা ভোলার মতো নয়। বিশেষ করে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ এবং নানাভাবে চরিত্র হননের চেষ্টা করেছে শেখ হাসিনা। পরবর্তীতে তাকে পরিত্যক্ত কারাগারে রাখা এবং বিদেশে চিকিৎসা নিতে না দেওয়ার বিষয়টি বিএনপির শীর্ষ নেতৃত্বের ভেতরে এখনো গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে। এছাড়া বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা খুব দ্রুত তুলে দেওয়া সম্ভব না। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন,
নির্বাচন পরবর্তী কোথায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়েছে সেটি আমার জানা নেই, আর তাদের রাজনীতিতে ফেরা কিংবা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। অবশ্য দল হিসেবে আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে বলে মনে করেন বিএনপির নেতারা। তারা বলছেন, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর বিশাল একটা অংশ রয়েছে যারা সরাসরি অপরাধের সঙ্গে জড়িত নয়। মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন কারণে তারা দলটিকে পছন্দ করে। ফলে ভোটের রাজনীতির কথা মাথায় রাখলে আগামীতে আওয়ামী লীগ সীমিত পরিসরে সুযোগ পেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন যুগ্ম মহাসচিব বলেন, জুলাই গণহত্যার দায় এড়িয়ে আওয়ামী লীগের ফেরা সম্ভব নয়। তাদের রাজনীতিতে ফিরতে কিংবা ফেরাতে হলে আগে বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দ্বিতীয়ত, শেখ হাসিনা, ওবায়দুল কাদের বা জাহাঙ্গীর কবির নানকের মতো বিতর্কিত নেতাদের নেতৃত্বে রেখে আওয়ামী লীগের ফেরা অসম্ভব। কারণ এটা ইতোমধ্যে প্রমাণিত, জুলাই গণহত্যার সঙ্গে দলটির শীর্ষ নেতৃত্বে সরাসরি জড়িত ছিল। তাদের হুকুমে এই হত্যাযজ্ঞ পরিচালিত হয়েছিল। তাই আমি মনে করি খুন, গুম ও দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত নয় এমন নতুন নেতৃত্ব আসলে আওয়ামী লীগের ফেরার পথ কিছুটা সহজ হতে পারে। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিএনপির সরকার খুব কঠোর না হলেও জাতীয় নির্বাচনের মতো আগামী কয়েক বছর স্থানীয় সরকার নির্বাচনে দলটি অংশ নেওয়ার সুযোগ পাবে না বলে মনে করেন বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের একটি সূত্র। সূত্রটির মতে 2027 সালের মাঝামাঝি সময়ে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। এ সময়ের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের চলমান বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে মনে করেন না তারা। ফলে দলীয় প্রতীকে নির্বাচন না হলেও আওয়ামী লীগ পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খোলা নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে মঙ্গলবার এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমাদের উদ্দেশ্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বারবার বলেছেন। মঈন খান আরো বলেন, আমরা 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা আমরা রক্ষা করব। বিএনপি চাইলে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের ওপরে দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করতে পারে বলে মন্তব্য করে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক। সেনাবাহিনীর উচ্চ পদে আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। সেনাবাহিনীর একটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। গত 22 ফেব্রুয়ারি 6 জন কর্মকর্তাকে বদলির পর এবার আরো 6 কর্মকর্তাকে বদলি করা হলো। বদলি হওয়া সেনা কর্মকর্তারা হলেন জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে অ্যাডজুটেন্ট জেনারেল এজি, সেনা সদরের অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট এবং 66 পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে ঢাকার সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়। বদলিতে চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস পদে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। এই পদে আসেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। পুলিশের শূন্য পদে 10,000 নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ইতোমধ্যে 180 জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া উপপরিদর্শক এসআই এবং বাংলাদেশ কর্ম কমিশনের পিএসসি মাধ্যমে সহকারী পুলিশ সুপার এএসপি নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মন্ত্রী। নানান জটিলতায় দফায় দফায় তারিখ পরিবর্তনের পর অবশেষে শুরু হলো এবছরের অমর 21 বইমেলা। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তার সঙ্গে ছিলেন। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের বইমেলা চলবে আগামী 15 মার্চ পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে
রাত 9টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে মেলা চলবে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।